কোনো দলীয়করণ টরণ কিছু হয়েছে। এখন আমি কজনের নাম বলবো আমি পুরো লিস্ট পড়ে শোনাইতে পারি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর দিয়ে শুরু করেন, ভুল করে ফেলতে হবে, অথবা বিরোধী দল বোধ করতেছে সরকারি দলকে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামাতে হবে, এই ধরনের টেন্ডেন্সি কোনো মন্ত্রীর একটা শব্দের মধ্যে কনফ্রন্টেশন, যে দেশে জঙ্গি আছে হচ্ছে, মানে আমাদের এই জায়গাগুলিতে অনেক ধরনের তাড়াহুড়া হচ্ছে এবং সেই সব কারণে অনেক ধরনের ভুল থেকে যাচ্ছে। যেমন আমরা এর আগেও শুনেছি অ্যাক্সিডেন্টে আহত তিনি নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে লিপিবদ্ধ করেছেন, অনেকে ভাতা তুলেছেন কিন্তু আসলে সেই সময় শহীদ হন নাই বা সেই সময় আহত হন নাই, এরকম অনেক অভিযোগ এসেছে। না, আমি একটু কনফিউজড মনে হচ্ছে, বিকজ আমি ছিলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আচ্ছা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই ব্রিফিংটা ছিল মূলত সরকারের 180 দিনে। আপনি ওখানে ছিলেন না? আমি ওখানে ছিলাম না, সো আমি জানি না যে ডকুমেন্টারির যেই ঘটনা কি ওইটা সত্যতা কি। কিন্তু এটা ঠিক যে আপনার সরকারের 6 মাস পূর্তি নিয়ে মানুষের মধ্যে নানা রকম যে আগ্রহ আকাঙ্ক্ষা, তারা কেমন করছে, কতটুকু পারলো, তো সেই জায়গাগুলোতে আমি কাপল অফ মিনিস্টার্স তারা ছিল, সরকারের অ্যাডভাইজাররা ছিল। আমি ব্যক্তিগতভাবে আশা করেছিলাম যে প্রধানমন্ত্রী হুট করে হলেও এক নজর আসবেন, যেটা আমরা হোয়াইট হাউসে দেখেছি, যে ব্রিফিং হচ্ছে, নিয়মিত ব্রিফ মুখপাত্র যারা তারা করছে, কিন্তু হুটহাট করে প্রেসিডেন্ট ঢু দিয়ে যান, যে হঠাৎ করে হয়তো এটা পূর্ববর্তীভাবে অ্যানাউন্স করা থাকে না, আবার থাকলেও ওইটা উজ্জ্ব থাকে, তার শিডিউল এভাবে মেনটেন করা থাকে না। আজকে হওয়া উচিত ছিল, আমি আমার ব্যক্তিগত অবজারভেশন, যে প্রধানমন্ত্রীর কার্যালয় হয়েছে, সেখানে দলের শীর্ষ মন্ত্রীরা ছিলেন, ইসমাইল জবিউল্লাহ স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছিলেন, তথ্যমন্ত্রী ছিলেন, তথ্য উপদেষ্টা ছিলেন, তথ্য প্রতিমন্ত্রী ছিলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ছিলেন, স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন ছিলেন, আরো অনেকেই ছিলেন। তো সেই জায়গায় সেখানে কি কথা হলো 6 মাস নিয়ে? আমরা যদি আপনার কাছে 6 মাস নিয়ে কথা, যেটা সরকারের তরফ থেকে বলার চেষ্টা করা হয়েছে যে একটা ভঙ্গুর অর্থনীতি এবং আনস্টেবল যে পলিটিক্যাল সিচুয়েশন, সেইখান থেকে একটা নতুন সরকারের যে টেক ওভার, সেই টেক ওভার করে পরে 180 দিনের শুরুতেই তো অনেক হোঁচট খাওয়ার সম্ভাবনা ছিল, শুরুতে অনেক ডিস্টেবিলাইজেশন তৈরি হওয়ার সম্ভাবনা ছিল, এবং আন্দোলন সংগ্রামের হুঙ্কার ডাক, পার্লামেন্ট অধিবেশন, রাষ্ট্রপতির বিদায়, অনেক ঝামেলা ছিল। সেই জায়গা থেকে একটা স্মুথ যে তারা ট্রানজিশনের গাড়িটা তৈরি করতে পেরেছে, এবং তারা বাঞ্চব বিষয় তার উল্লেখ করেছে কোথায় কোথায় তারা রাষ্ট্রীয় অগ্রগতি দেখেছে। তো সেই জায়গায় তাদের মোদ্দা কথা হলো যে না, গভর্নমেন্ট সাকসেসফুলি তারা 6 মাস পার করেছে। জার্নালি ক্রাইসিস এবং অন্যান্য বিষয়গুলো ইন্টারন্যাশনাল ক্রাইসিসের সাথে সম্পৃক্ত, সেই জায়গায় হয়তো আপ টু দ্য মার্ক তারা বলছে না, কিন্তু ওভারঅল রাষ্ট্রের যে মানবিকতা ফিরে এসেছে, মর্যাদা বোধ ফিরে এসেছে, প্রাইম মিনিস্টারশিপ নিয়ে যে মানুষের মধ্যে ইতিবাচকতা ফিরে এসেছে, দুর্নীতিবিহীন প্রশাসন যে এস্টাবলিশ করা যায় সেটার একটা কড়া ব্রেক যে করা গেছে, এবং এই যে সর্বোপরি মানে মানবে একজন মুসলিমের বাসায় যে প্রধানমন্ত্রী যান, একজন ভিকটিমের বাসায়, সেইটার মধ্য দিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে যে মানুষের সাথে কথাবার্তা বলেন, যে ওভারঅল যে গভর্নমেন্টের অ্যাপ্রোচ, সেটা গণমানুষের এবং মানুষের ক্ষমতাকে মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার যে অ্যাপ্রোচ, সেইটা 180 দিনে ওটা টাফ একটা কাজ ছিল, সেটা তারা সাকসেসফুলি করেছে। আরও বলা হয়েছে যে মাত্র 1800 দিনের মধ্যে 180 দিন আমরা পার করলাম। সো এখনই আমরা সব বলছি না যে আমরা সুপার পাওয়ার, সুপার হিউম্যান, সুপার সনিক গতিতে আমরা দেশ আগায় নিচ্ছি। 1800 দিনের মধ্যে 180 দিন পার করেছে সরকার, বাকি এখনো 1700-1600 সামথিং 20 দিন আছে। সো এভরিডে তারা মনে করে এক্সামে তাদের পাশ করতে হবে, এবং তারা দে উইল কন্টিনিউ টু ডু ওয়ার্ক। সেটা তো খুবই একটা বিনয়ী বক্তব্য। হ্যাঁ, কিন্তু চলমান সংকট নিয়ে তারা কিছু বলেছেন, যে তেল গ্যাস সংকট, এবং হ্যাঁ এগুলো নিয়ে ডিটেলস ওইভাবে যে সাংবাদিকদের তরফ থেকে মূলত প্রশ্ন এসেছে কয়েকটি জায়গায় আমি দেখেছি। একটা হলো জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটা বিষয়, একটা হচ্ছে মব কালচার কেন এখনো কন্টিনিউ করছে সেটা, তেল গ্যাস নিয়ে তারা আমি খুব বেশি প্রশ্ন পাই নাই, কিন্তু তারা বোঝানোর বলার চেষ্টা করছে যে সরকারের যে লিমিটেড ক্যাপাসিটি, পূর্ববর্তী গভর্নমেন্টে তারা যে জ্বালানি সুরক্ষা নিয়ে কোনো কাজ করে নাই, কোনো ব্যাকআপ তৈরি করে রেখে যায় নাই, এক্সিস্টিং মাত্র 2টি এলএনজি টার্মিনাল থেকে যে সংগ্রহ চলছিল সেটা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নন ফাংশন করছে, বিধায় সাময়িক দুর্গতি। কিন্তু তারা এটাও বলছে যে না, গভর্নমেন্ট ডেনাইট ওয়ার্কিং টু সলভ দিস প্রবলেম, এবং কি বলে জ্বালানি সংকট কেটে যাবে সহসা, এরকম কথা বলা হয়েছে। ফুয়াদ, এই যে সরকারের 6 মাস, আপনাদের মূল্যায়ন কি? আপনারা তো একটা মূল্যায়ন করেছেন সরকারের 6 মাসের, আপনারা কি বলবেন? ধন্যবাদ। প্রথম যেটা আমরা বলবার চেষ্টা করেছি যে
রাজনৈতিক সহনশীলতা যেটা হারায় গেছিল গত 20 বছরে ফ্যাসিবাদের আমলে, সেটা মোটামুটি সরকার অক্ষুণ্ণ রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সংসদের বাইরে মাঝখানে কিছু পলিটিক্যাল রেটরিক, মেঠো বক্তব্য আছে, বাট মোটা দাগে সবাই যথেষ্ট সচেতন যে একটা সহনশীল জায়গাতে সবাইকে থাকতে হবে আর কি। এবং রাজনৈতিক সহিংসতা যে হয় নাই, খুন খারাপি হয় নাই ব্যাপারটা তা না, ক্যাম্পাস ভায়োলেন্সও হয়েছে প্রচুর, কিন্তু সেটা এমন জায়গায় যায় নাই যে সরকারি দল বোধ করছে যে বিরোধী দলকে নির্মূল করে ফেলতে হবে, অথবা বিরোধী দল বোধ করতেছে সরকারি দলকে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামাতে হবে। এই ধরনের টেন্ডেন্সি কোনো পক্ষের মধ্যে নাই, যেটাকে আমরা মোটা দাগে বাংলাদেশ সাপেক্ষে একটা সফলতা বলছি আর কি। দ্বিতীয়ত যেটা হচ্ছে আমরা সফলতা বলেছি, সেটা হচ্ছে যে আমাদের একটা ফরেন পলিসির অভিমুখ তৈরি হয়েছে, যে দিল্লির মানে যে ভ্যাসেল থেকে বের হয়ে এসে যে নিজের স্বার্থের ব্যাপারে নিজেরা কথাবার্তা বলা এবং সিদ্ধান্ত নিতে পারাটা, সেটা আমরা বোধ করছি যে বর্তমান সরকার যথেষ্ট জনগণের যে সেন্টিমেন্ট আছে, অপোজিশন পলিটিক্যাল পার্টির যে সেন্টিমেন্ট আছে, সেগুলোকে মোটা দাগে ধরে তারা কাজ করছেন এবং এটাকেও আমরা স্বাগত জানিয়েছি। তৃতীয়ত হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কথা শোনা, অ্যাপ্রিসিয়েট করা অথবা ভিন্ন মতকে গ্রহণ করবার যে কালচার, ওনার মৃতভাষী হওয়া অথবা সফটলি চলাফেরা করা, অপচয় রোধ করবার যে টেন্ডেন্সিটা, যে এক্সাম্পলগুলো উনি সেট করতে চাচ্ছেন, সেগুলো খুব ভালো জিনিস বলে আমরা বোধ করছি যে এটা একটা ভালো রোল মডেল হতে পারে। অন্যদিকে আমরা যেটা বোধ করছি যে সরকার 6 মাসের জন্য তার সফলতা যাচ করবার আসলে সময় এখনো আসে নাই, এটা আমরা ফিল করি। তবে রাইট কোর্স অফ অ্যাকশন নিচ্ছে কিনা, সফল হবার জন্য যে পথে এগোনো দরকার সে পথে তারা এগোচ্ছে কিনা, সেখানে যথেষ্ট ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। পার্টিকুলারলি আমরা যেটাকে বেঞ্চমার্ক ধরে আজকে ব্রিফিং করেছি, সেটা হচ্ছে বিএনপির নিজস্ব 31 দফা। কারণ জুলাই জাতীয় সনদ নিয়ে তাদের ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, তারা এটাকে প্রতারণার, অনন্ত প্রতারণার দলিল বলছেন, আবার বলছেন অক্ষরে অক্ষরে পালন করবেন। প্রতারণার দলিলও যে অক্ষরে অক্ষরে পালন করা যায়, এটা একটা হিস্টোরিক্যাল অ্যাচিভমেন্ট হবে যদি আসলে সত্যি করা যায় সেটা। আবার ধরেন গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়েও তারা বলছে তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, তারা একমত ছিল না, এটা তাদের সাথে কনসাল্ট করা হয়নি, এগুলো বলছে। এই জন্য আমরা বলছি যে আমরা এমন একটা বেঞ্চমার্ক ধরছি, যে বেঞ্চমার্কটা বিএনপি নিজের বানানো, তার প্রস্তাবনা 31 দফা, এবং সেখান থেকে আমরা দেখিয়েছি যে 10 থেকে 12টা দফা ইতিমধ্যে তারা বরখেলাফ করেছেন, তারা ওখান থেকে অলরেডি সরে আসছেন, প্রচ্ছন্নভাবে বিপরীত কাজটা করেছেন। অনেকগুলো হয়তো আমরা যেটা বলি যে বাস্তবায়ন করবার সময় আছে, এখনো ধরেন নাই, করতে পারেন নাই। যেমন কি গুরুত্বপূর্ণ কোন জায়গা থেকে প্রথমটা হচ্ছে ধরেন, প্রথম দফা হচ্ছে বিএনপির 31 দফার সংবিধান সংস্কার কমিশন করবেন। সংস্কারের আইডিয়া থেকে বিএনপি বের হয়ে আসছে, সে এখন সংশোধনীর আইডিয়াতে যাচ্ছে, যেটা ফান্ডামেন্টালি প্রবলেম্যাটিক, এবং এই নিয়ে আপনার সহ বিভিন্ন জায়গাতে আমরা কথা বলেছি। দ্বিতীয়ত ধরেন, সংবিধানের কাঠামোকে অগ্রাহ্য না করলে তো আপনি সংশোধনী না করে সংস্কার কিভাবে করবেন? সংবিধানটা তো আছে। হ্যাঁ, ওইটাই এই জন্য বলছি যে সেখানে কিছু যোগ বিয়োগ করতে গেলে তো সংশোধনী করতে হবে। না, সংশোধনী 142 যে লিমিটেশন, আপনি মৌলিক কাঠামোতে হাত দিতে পারবেন না। যেমন ধরেন সব পার্টি একমত হয়েছে 2টা কক্ষ করবে, দ্বিকক্ষ করবে, এটা বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন। এখানে আপনি হাত দিতে পারছেন না সংশোধনী ইনস্ট্রুমেন্ট দিয়ে। ধরেন বিএনপি বলেছে সে তার 5th অ্যামেন্ডমেন্ট ফেরত নিয়ে আসবে, 4টা মূলনীতি বিএনপির যেটা ছিল সেটা ফেরত নিয়ে আসবে, আর বাকি 3টার ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি, যেটা আমাদের মুক্তিযুদ্ধের 3টা মূলনীতি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। ওখানে বলা আছে এটা ফান্ডামেন্টাল মানে ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। এখন বেসিক ফিচারে আপনি হাত দিতে পারবেন না আর্টিকেল 142 ইনস্ট্রুমেন্টটা ইউজ করে। এই জন্য আমরা একমত হয়েছিলাম সংস্কারে যেতে হবে। বিএনপিরও প্রথম প্রস্তাবনা এটাই ছিল। তা আমরা বোধ করছি বিএনপি সেখান থেকে সরে এসে সংশোধনীর রুট ধরেছে। দ্বিতীয় দেখেন, বিএনপির 31 দফায় বলা আছে যে স্থানীয় সরকারে দলীয় কোনো মনোনয়ন তারা দিবে না মৃত্যুজনিত কারণ ছাড়া অথবা আদালতের আদেশ ছাড়া। আপনি দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন সিটি কর্পোরেশনে, পৌরসভাতে, জেলা পরিষদে সরকার একদম দলীয় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, কিন্তু মনোনয়ন তো নির্বাচনের বেলায় না, ওইটা ওই অ্যাপয়েন্ট করবে, ওইখানে বলছে অ্যাপয়েন্ট করবে না, দলীয় লোকদেরকে অ্যাপয়েন্ট করবে না, এটা তাদের 31 দফায় বলা আছে। তৃতীয়ত বলা আছে যে রাষ্ট্রীয় ধরেন সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে মেধা যোগ্যতার ভিত্তিতে নীতিমালা প্রণয়ন করে তারা অ্যাপয়েন্ট করবে।
আপনি দেখতে পেলেন যে 12টা কর্পোরেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তারা একেবারে দলীয় পদধারী কেন্দ্রীয় নেতাদেরকে অ্যাপয়েন্ট করছে, নির্বাচন কমিশন, পিএসসি, বাংলাদেশ ব্যাংক, আইসিটি, এগুলো নিয়ে তারা। এবং আমরা কিন্তু দলীয় অ্যাপয়েন্টমেন্টের বিপক্ষে নই। তার মানে আপনারা বলছেন সরকার দলীয়করণ করছে, মানে তাদের দফার বরখেলাপ করছেন একদম। মানে আমরা মানে অভিযোগটা এমন ভাবে করছি না যে এটা না বোঝার কোনো বিষয় আছে। চাইছেন তারা যে কথা দিয়েছিল সেটাই রাখছেন না। আপনার ওয়াদা। বিএনপি বলেছে যে ধরেন স্পোর্টস থেকে শুরু করে কোনো প্রতিষ্ঠানে তারা দলীয় অ্যাপয়েন্টমেন্ট করবেন না। দেখলেন তো বিসিবিতে বোর্ডে কি করলো, পাওয়ার দেওয়া ক্রিকেট বোর্ড দখল করে টোরে যাচ্ছে তাই নির্বাচন, একটা পাতানো নির্বাচন করেছে। এরপরে দেখেন প্রশাসনিক পদে তারা যোগ্যতা মেধা ভিত্তিতে তারা অ্যাপয়েন্টমেন্ট করবে, তারা বলেছে করছে না, দলীয় লোকদেরকে করছে। বিচার বিভাগ নিয়ে তারা বলেছে মাজদার হোসেন মামলার রায়ের ভিত্তিতে সচিবালয় প্রতিষ্ঠা, বিচারপতি নিয়োগের যে নীতিমালা এগুলো করবে। অন্তর্বর্তীকালীন সরকার করে গেছে, আপনি দেখলেন এটা তারা র্যাটিফাই করে নাই। বিএনপির 31 দফাতে আছে অর্থনৈতিক ব্যাংকিং খাতে সংস্কার আনবে। সংস্কার তারা কিভাবে আনলো দেখেন, ব্যাংকিং রেজলিউশন আইন তারা র্যাটিফাই করলো না। এনবিআর এর রিফর্ম যেটা প্রস্তাবনা আসছে সেটা তারা র্যাটিফাই করে নাই। ইসলামী ব্যাংক দখল প্রক্রিয়া আবার এদিক সেদিক করবার জন্য তারা চেষ্টা করলো। এরকম অনেকগুলো বিষয় আমরা মোটামুটি একটা আমরা 10-12টা জায়গা পেয়েছি। একই সাথে আরেকটা অভিযোগ আপনাকে একই সাথে দিয়ে দেই, সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রতিবাদকে হঠকারিতা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই কথাকে প্রতিবাদ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে তাদের গণতান্ত্রিক প্রতিবাদকে হঠকারিতা বলা হচ্ছে। তারা বাস ভাঙচুর চায় না, রাস্তায় বসে বিক্ষোভ চায় না, কিন্তু রাস্তায় বসে বিক্ষোভ কিন্তু একটা বৈধ গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতি। আপনার ঠিক আছে, কিন্তু পুলিশের কলার ধরে টান দেওয়া, তাকে মানে ফেলে দেওয়া রাস্তায়, এবং সে যদি তখন পাল্টা আইনি ব্যবস্থা নেয়, এটা তো এমন না যে আমি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, এটা তো এমন না যে আমি মাফিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, এমন না যে আমাকে টিয়ার শেল মেরে আমাকে আমার বুকে গুলি করে মানুষ পাখির মতো গুলি করে মেরে ফেলছে, যেটা আমরা দেখেছি এর আগে। তো এখন এই সরকার যেটাকে আমরা বলছি যে না, অলরেডি পুলিশের ব্যাকবোন নষ্ট, অলরেডি মনোবল নষ্ট, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। আপনি দেখেন তো আমাকে গত 6 মাসে 180 দিনে এই যে মব কালচারের বিরুদ্ধে যে আমাদের অবস্থান, রাষ্ট্রীয় বিএনপির একদম মৌলিক অবস্থান মব কালচারের বিরুদ্ধে, দ্যাটস ওয়াই আমরা বিএনপিকে সাপোর্ট করেছি। যে না, তারা বলছে যে মব কালচারের আজ থেকে সমাপ্তি, কিন্তু আমরা তো এখনো দেখছি যে দু এক জায়গায় হচ্ছে, এটা মব হচ্ছে। কারা করছে এগুলা একদম স্পষ্ট করে যদি আপনি চেহারা দেখবেন যে ওই যে কি যেন একটা ছেলেটার নাম জামায়াতের শিবিরের আয়াস, কি যেন আরেকটা ছেলের নাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আম্মার। এর কারা, কাদের প্রোডাক্ট এরা? মব এরা করছে। এখন এদের ব্যাপারে সরকারের একটা শিথিলতা আমরা দেখতে পাচ্ছি, যে এটা হার্ট করছে মানুষকে, যে না কেন একটা মানুষ যখন আইন নিজের হাতে তুলে নেয় তাহলে কেন। আমি বঙ্গবন্ধুর কি বলে প্রতিষ্ঠাবার্ষিকী না কি যেন হইলো, আমি জানি না কবে কি হইলো না যেন, বঙ্গবন্ধুর 32 নম্বরে ফুল দেওয়ার নাম করে মানে তারা যে একটা প্রচেষ্টা চালালো, সেখানে তো সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে। আপনি দেখছেন বিএনপি যুবদলের একজন মানুষকে কারো গায়ে হাত দিতে, শেখ মুজিবকে শ্রদ্ধা জানাইতে এমনিতেও তো বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন নাই, দু একজন হয়তো গেছে, আমি জানি না কি অবস্থা আছে, কিন্তু ওখানে একজন রিকশাওয়ালাকে পেটাইতে হবে, এই পেটানোর কাজটা কারা করেছে এই যে জামাত শিবিরের লোকজন। কিন্তু দোষ হবে কার? এটা দোষ হবে যে এই যে বিএনপির আমলে মব চলছে, মব কালচার চলছে। সো এইগুলা সরকারকে দেখতে হবে যে, কিন্তু এগুলো নিয়ে যখনই তারা কথা বলার চেষ্টা করছে তখনই এই যে বলছে যে গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক যে আমাদের চর্চা, সেইটার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে সরকার। নো, সরকার বলছে যে হঠকারী রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। তো সেই জায়গায় এই বেসিক প্রিন্সিপালে তো আপনাকে একমত থাকতে হবে, এটা হলো সরকারের অবস্থান। আমি ব্যারিস্টার ফুয়াদের অভিযোগের ব্যাপারে একটা জিনিস বলি, দেখেন একটা দল আসছে এখন, আমি যদি ধরি যে এবি পার্টি কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যদি যায়, তা ব্যারিস্টার ফুয়াদকে কি একটা রাষ্ট্রীয় পদে বসাবে না এবি পার্টি? জামায়াত ইসলামের যে ইসলামী ব্যাংক পরিচালনা করে, সেখানে কি একটাও নন জামায়াত ইসলামী অফিসার আছে, এক্সিকিউটিভ ডিরেক্টর আছে, কিংবা তাদের যে ইবনে সিনা হাসপাতাল, হোয়াট এভার দ্য ইনস্টিটিউশনস, এইটার দলীয়করণ আমরা চাই না। কিন্তু এই যে ঢালাও দলীয়করণের যে অভিযোগ আসছে, সেটা কতখানি সত্য, এইটা নিয়ে একটা প্রশ্ন আছে। এই কারণে যে 31 দফার উদাহরণ ব্যারিস্টার ফুয়াদ দিলেন, উইথ ডিউ রেসপেক্ট, 31 দফায় বিএনপি করে বলেছে যে দলীয়করণ রোধে সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠে সব রাষ্ট্রীয়, সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করা। আপনি দেখেন টার্মসগুলো দেখেন, রাষ্ট্রীয়, সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। কারণ
সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে আপনার বোঝায় দুর্নীতি দমন কমিশন। তো দুর্নীতি দমন কমিশনে কি রাজনৈতিক নিয়োগ হয়েছে কিনা, নির্বাচন কমিশনে রাজনৈতিক নিয়োগ হয়েছে কিনা। নির্বাচন কমিশন তো তৈরি করে গিয়েছেন অন্তর্বর্তী সরকার, হ্যাঁ, আর দুর্নীতি দমন কমিশন থেকে পদত্যাগ করার পরে তারা নতুন লোক নিয়োগ এখন দিয়েছেন। অনেকগুলো আছে, আইন কমিশন আছে, তথ্য কমিশন আছে, এগুলো আছে। আমি তথ্য বলছি কমিশন আর আইন কমিশন, মানবাধিকার কমিশন নিয়ে তো হ্যাঁ। আইনি জটিলতা আছে, আচ্ছা, সেটা তো এক্স্যাক্টলি সরকার সেই জন্য ঠিকমতো বলছি, তৈরি করে যখনই নাই। বলা হচ্ছে দলীয় নিয়োগ হচ্ছে, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যখন নিয়োগ হলো নিয়াজ, আমরা কি খুব লাউডলি বলছিলাম কিনা জামায়াতের দলীয় ভিসি নিয়োগ হচ্ছে? সেইটা যদি নির্দলীয় হয়ে থাকে তাহলে ওয়াই দলীয় হলে বলেন নাই কেন? না না বলছি তো, মানে বলেন নাই কেন, মানে তখন তো এই অভিযোগের প্রশ্নই ওঠে নাই। জামায়াত এবং এনসিপি যেভাবে রাজনীতি করছে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে, সেটা তো ওই সময় আমরা করি নাই। যখন নিয়াজ শাহকে আমি এই নিয়োগ জায়গাটা দেওয়া শেষ হলো, করি, আমি এই জায়গাটা তখন শেষ করি। বিএনপিও তো প্রতিবাদ করে নাই। হ্যাঁ, না কেউ করে কি জানি না, কিন্তু আমি করেছিলাম। আমি বলেছিলাম যে না, এই নিয়োগটা নিয়ে আমাদের প্রশ্ন তুলতে হবে। তখন তো তুষার ভাই, আপনি তো, এখন তো আমরা অনেক কথাই বলি, তখন তো এগুলো নিয়ে হা করতে পারতাম না, না জানি আমরা জাতীয় গাদ্দার হয়ে যাই, ঐক্যের শত্রু হয়ে যাই। কিন্তু এইটা করতে করতে যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা জায়গায় যে নির্দিষ্ট রাজনৈতিক দলের লোকজন তারা ডমিনেট করেছে ফর 2 আপনি কি ইয়ার্স। বলতে চাইছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার জামায়াত ইসলামের প্রতি পক্ষপাত করেছিল? 100%। এটা আবার বলতে চাচ্ছেন কি? এটা আমি সবসময় খুব জোর কিন্তু গলায় জামায়াত ধরে বলি। ইসলাম তো অভিযোগ করেছে যে তারা বিএনপির প্রতি পক্ষপাত করেছে, এখন এবং তারা এটা- এই সরকারের মধ্যে তো অন্তর্বর্তী সরকারের লোকজন আছে, মানে তারা কন্টিনিউ করছে। বিএনপির অন্তর্বর্তী প্রতি- সরকারের নিয়োগকৃত লোকদেরকে তো সরায় নাই এই সরকার। বিএনপির প্রতি পক্ষপাতিত্ব করলে তারা তো কেন নির্বাচন নিয়ে গড়িমসি করছে? তারা তো ওই শাসন ব্যবস্থার দ্রুত অবসান চাইতো, যে না, এইটা একটা বিমাতা সুলভ সরকার আমাদের দিকে নজর দিচ্ছে না, আমরা একটা পার্লামেন্ট করে আর তাড়াতাড়ি আমাদের সরকার প্রতিষ্ঠা করি। নো, দে ট্রাইড ইচ অ্যান্ড এভরি ওয়ে টু স্টপ দ্য ইলেকশন। ক্ষমতায় আসছে, দিন শেষে বিএনপি ক্ষমতায় আসছে না, তো। দিন শেষে তো বিএনপিরই আসার কথা ছিল, কারণ সবচেয়ে বড় বেনিফিশিয়ারি জামায়াত বড় দল তো ইসলামী। বিএনপি আওয়ামী লীগ চলে যাওয়ার ইতিহাসের পরে। সবচেয়ে ভালো পলিটিক্যাল সিচুয়েশনে বিরোধী দল হয়েছে। জামাত ইসলামের না, তো হতো না, ক্ষমতা আসার এটা বিএনপির সম্ভাবনা অবস্থা আরো সেইভাবে ভালো। ছিল না না। অতীতের রেজাল্ট বিবেচনায় প্রশ্ন নিলে। হচ্ছে, যদি আপনার ধরেন কোনো দুষ্টামি চিন্তা থাকতো, আপনি প্রশাসনকে দিয়ে ইঞ্জিনিয়ারিং করবেন, তৃতীয় কোনো পক্ষকে ক্ষমতায় আনাবেন, এই ধরনের দুষ্টামি করতে চাইলে ইউনূস সাহেব করতে পারতেন। দেশে বিদেশে তার সেই সক্ষমতা ছিল। আপনি রাস্তার আন্দোলন দিয়ে ইউনূস সাহেবের ক্ষমতা চ্যালেঞ্জ করতে পারতেন না, কিন্তু উনি দিন শেষে এটা কখনো চায় নাই। তাই এটা উনি পারা যেত না? কনসিস্টেন্টলি, রাস্তার আন্দোলন দিয়ে ক্ষমতা চ্যালেঞ্জ না, করা যেত পারতেন না? না, পারতেন না। ইউনূস সাহেব কি আওয়ামী লীগের চাইতো বৃহত্তর সংগঠন না ওইটা না, ছিল তার আপনি সবাই জানে, আমরা রাস্তার জানি আন্দোলন তো দেশে পেরেছে, বিদেশে 17 বছর স্বৈরাচার না সহ। বিকল্প রাস্তার আন্দোলন সেও তৈরি করতে পারতো, যদি তার দুষ্টামির প্ল্যান থাকতো। বিকল্প রাস্তার আন্দোলন সেও তৈরি করতে পারতো। চেষ্টা যে করে নাই, না, তা কিন্তু চেষ্টাও না, করে নাই, ভাই। চেষ্টাও করে চেষ্টা নাই। করেছে, বরং চেষ্টা কনসিস্টেন্টলি তিনি নির্বাচনের ব্যাপারে একদম 24 সেপ্টেম্বরে জাতিসংঘে গিয়ে নিউ ইয়র্ক টাইমসের সাথে ইন্টারভিউতে যেটা বলেছেন, যে আমি 25 ডিসেম্বর থেকে 26 জুন জুলাই এর ভিতরে আমি একটা কনভিনিয়েন্ট ডেটে ইলেকশন করে ক্ষমতা হ্যান্ড ওভার করবো। করছেন তো? মানে এর ভিতরে যে আপনার ষড়যন্ত্র দেখা, এইটা দেখা, সেটা দেখা, এটা খুবই অন্যায় হবে আর কি ওনার প্রতি। ওনার অন্য সমালোচনা করেন, কিন্তু নির্বাচন রিলেটেড উনি ওনার পজিশন মোটেই বদলান নাই, বরং বারবার এই ব্যাপারে সকল দলের সাথে আলোচনা করেছেন। আচ্ছা, এখন শাহেদ ভাইকে একটু বলি। শাহেদ ভাই দেখছেন না যে কোথাও কোনো দলীয়করণ টরণ কিছু হয়েছে? এখন আমি কজনের নাম বলবো, আমি পুরো লিস্ট পড়ে শোনাইতে পারি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর দিয়ে শুরু করেন। উনি কি বিএনপি করেন? বিএনপি নির্বাচন কমিটির সদস্য ছিলেন এটা তো? তো মানে আমিও তো বিএনপির জন্য কাজ করেছি, তার মানে আমার নিয়োগ হলে কি বলবেন দলীয় নিয়োগ হয়েছে? না, এটা তো আপনি নিজে তো নিজেকে দাবি করছেন, আপনি বিএনপির হয়ে কাজ করেন, আপনি বিএনপিকে ওন করেন, আপনি কেন বিএনপি হবেন না? সমস্যা তো নাই। আমি বলছি, বিএনপি হইতে কোনো সমস্যা নাই আমি তো? বলছি তো, আপনারা যখন দলীয়করণ বলছেন তখন তো আপনাকে দেখতে হবে যে না, যাকে নিয়োগ দেওয়া হচ্ছে তার স্কলারনেস, তার যে এডুকেশনাল হাইটটা কি। এখন দল করলে, আমি যেমন আগের দিন একটা কথা বলছি, এটা নিয়ে মানুষ খুব হাহা, মানে দল করলে স্কলার হওয়া যাবে না এমন না, কোনো সমস্যা নাই তো, বলেনি তো, বলেনি তো। আমি তো কিছুক্ষণ আগে মাত্র বললাম তাহলে বাংলাদেশ যে ব্যাংকের গভর্নরের ব্যাপারে আপনাদের আপত্তি কি? দলীয় তিনি অথবা দুইটাই, যোগ্যতাও তার ঘাটতি আছে। যোগ্যতা নাই? যোগ্যতাও আপনি এবং ঋণ খেলাফি ক্রেডিবিলিটি সবকিছু মিলায়, মানে আপনি একটা আপনি রেগুলেটরি রেজিম, সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট না তিনি? অ্যাকাউন্টেন্ট তো ধরেন, অ্যাকাউন্টেন্ট, কিন্তু অ্যাকাউন্টেন্ট হওয়া মানে কি আপনি একটা ব্যাংকের, মানে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হতে পারবেন? আপনার একটা ব্যাংকিং ক্রেডিবিলিটি লাগবে তো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কারা হয়েছেন তাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড চেক করেন। অন্যান্য আমার সার্কের 5-7টা দেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর কারা আপনি একটু চেক করেন। আমাদের হিস্ট্রিতে যারা হয়েছেন তাদের সাথে একটু কম্পেয়ার করেন। তারপরে হচ্ছে দলীয় লোক হইছে কিনা সেটা বলতেছি, যোগ্যতার। আইসিটির যে চিফ প্রসিকিউটর অ্যাপয়েন্ট করলো বিএনপির দলীয় লোক, যে তাজুল ইসলাম সাহেবকে সরাই দিয়ে করলো। তাজুল ইসলাম সাহেব কোন দলের ছিল?
না, ওই আলোচনা তো করতেছি না, আলোচনা না, না, আমি ওইটা আপনি বলছি- করেন না। না, ঠিক ওটা আছে, কোনো সমস্যা নাই তো। ইসলাম প্রশ্ন সাহেব হচ্ছে যে বিএনপি ওর এই জামাতের কাজটা করছে বিভাগের কিনা। লোক। আমি নীতিগতভাবে দলীয় লোকদের অ্যাপয়েন্ট করার বিপক্ষে নই, আমি এটার পক্ষে। কিন্তু আমরা বলছি যে 31 দফায় ভাই আপনি যেটা বলছেন ওটাই করেন, শুধু আপনি একটা নীতিমালা করেন, আপনি ওপেন ভেটিং এর প্রসেস করেন। আমার সিভিল ব্যুরোক্রেসি থেকে অ্যাপ্লাই করলো, আপনার দল থেকে অ্যাপ্লাই করলো, মিলিটারি ব্যুরোক্রেসি থেকে অ্যাপ্লাই করলো, প্রাইভেট সেক্টর থেকে করলো, এরপর আপনি ভেটিং করে ইন্টারভিউ করে অ্যাপয়েন্টমেন্ট করেন না, আমার কোনো সমস্যা নাই। আপনি কিন্তু এই যোগ্যতা ধরনের বড় পদে কি আসলে অ্যাপ্লিকেশন করার কোনো সুযোগ আছে? আমি তো বাংলাদেশে দেখি যে- নাই, কিন্তু সারা দুনিয়াতে তো আছে। আমার মনে হয় কিন্তু- এখানে কিন্তু এটাই তো আপনি ওয়াদা দিচ্ছেন। না, এখানে- আপনি ওয়াদা দিলেন কেন? আপনি যদি না, করতে না পারেন মনে এইভাবে করেন, মনে হয় ওয়াদা হয় না। একদম ওয়াদা না। শাহিদ ভাই এইভাবে ওয়াদা প্লিজ না। প্লিজ, আমি যেটা আমি যখন বলছিলাম- কথা বলছি আমাকে না, না, আমি বলি, যেমন- মিসকোট করিয়েন না। না, না, আমি বলছি, যেটা বলছি বুঝে যুক্তরাষ্ট্রেও, শুনে লেখাপড়া করে আমেরিকার বলছি। মতো জায়গাতেও আমি শেষ করে ফেলছি, একদম হ্যাঁ ভাই। হ্যাঁ, আপনি বলুন, আপনি আমি শেষ বলি করুন। যে হ্যান্ডপিক মানুষ বিএনপি নিয়োগ করে। বলছে শুধু তাই না, নীতিমালার ভিত্তিতে আমেরিকার সিনেট হিয়ারিং এর মডেলে তারা হিয়ারিং পর্যন্ত করবে, যাদেরকে আপনি অ্যাপয়েন্ট করবার আগে শুনানি করবেন। প্রশ্ন হচ্ছে আপনি একটা জিনিস ওয়াদা করছেন, করলেন না, এখন আপনি তো একটু লজ্জিত হওয়া দরকার প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনি লজ্জিত না হয়ে ডিফেন্ড করতেছেন সব জায়গায়, করছি ঠিকই করছি, লোক নাই, আওয়ামী লীগে ভরা, এটা সেটা। প্রশ্ন হচ্ছে আপনি একটা ব্যাখ্যা দিতেন, কেন পারছেন না? বিএনপির দুইটা ব্যাখ্যা, যৌক্তিক ব্যাখ্যা হইতে পারত, কিন্তু বিএনপির এই তথাকথিত গান্ডুরাই কথাটা মতো বলতে পারতেছে না। প্রথমত হচ্ছে আপনি বলতে পারতেন যে ভাই আওয়ামী ফ্যাসিবাদের কারণে আমরা তো কাউকে ট্রাস্ট করতে পারতেছি না, যে আমার এই যোগ্যতা, আমার এজেন্ডা, আমার ম্যানিফেস্টো ক্যারি বিএনপি যেটা বলেন আপনি বলে দিন না, হ্যাঁ, কিন্তু তো এই কাজটা যে আপনি করছেন, আপনি তো একটা ব্যাখ্যা দেবেন যে আপনি কেন করতে পারলেন না, অথবা আপনি আগামী 1 বছর পরে করবেন। আপনি সারা দেশে যে আপনার লোকদেরকে সিটি কর্পোরেশনে, পৌরসভায়, জেলা পরিষদে দিলেন, এটা যে আপনার ওয়াদার বরখেলাফ হলো, আপনি এটা ব্যাখ্যা দিবেন তো, যে আমি কেন ইন্টারিমলি এই কাজটা করতে পারিনি। দলীয়করণের তো অনেক তো অভিযোগ। তারপরে যে আসলো। 12টা কর্পোরেশন সরকারি প্রতিষ্ঠানে যে সরকারি নিয়োগ দিল, পিএসসিতে নিয়োগ দিয়েছে, নির্বাচন কমিশনে আপনি বিএনপির একজন লোক যিনি এই ডেপুটি সেক্রেটারি হিসেবে রিটায়ার করেছেন, বিএনপি রাজনীতি করছেন গত 5-7 বছর, ওনাকে আপনি এডিশনাল সেক্রেটারি করছেন। নির্বাচন নিয়েই তো বাংলাদেশে যত ঝামেলা, বিএনপি আওয়ামী লীগের যত রাজনৈতিক কেওয়াস। এটার কি আসলে কোনো উত্তর আছে? আমি মানে একটু- কারণ আমি ফুয়াদ একটু- দুটি অভিযোগ এনেছেন, না, না, একটা হচ্ছে দলীয় পছন্দের লোক নিয়োগ, আর একটা হচ্ছে অনেক ক্ষেত্রে তাদের যোগ্যতা হ্যাঁ, প্রশ্ন আচ্ছা, করা যেতে আমি পারে। একটু ডামফাউন্ডেড। আমি রেসপেক্ট করি আপনার ফুয়াদ ভাইকে, উনি এডুকেটেড মানুষ। ডামফাউন্ডেড বলছি মানে আমি খুবই বুঝতেছি না যে না কেন এই অভিযোগটা আসছে নির্বাচন কমিশনের যেই লোকের বিরুদ্ধে অভিযোগ। মানে এমন না যে তিনি আমার খুব পরিচিত কিংবা আমি তার ফ্যান, বাট এটা তো ঠিক যে আওয়ামী লীগের আমলে দ্যাট ম্যান ওয়াজ বিন স্যাকড ফ্রম হিজ জব, তার জব থেকে বাদ রাখা হয়েছে। পলিটিক্যাল মোটিভেটেড একটা নিয়োগ। সরকারি চাকরি কি হয়? সরকারি চাকরি তো আপনি কাউকে বাদ দিতে পারেন না, আপনাকে ওএসডি করে রাখতে হয় কিংবা আপনাকে ইয়ে করে কিন্তু রাখতে এই হয়। সরকারও তো বাদ দিচ্ছে, অন্তর্বর্তী সরকার বাদ দিয়েছে। আমি বলছি তার ক্ষেত্রে যে অভিযোগটা আসছে, মিস্টার আলম ওনার নাম, এখন ওনাকে আওয়ামী লীগ সরকার ইয়ে করে রেখেছিল, এখন এই সরকার এসে ওনার চাকরিটা পুনর্বহাল করছে। আপনি যদি এটা দলীয়করণ বলেন, তাহলে ব্রিগেডিয়ার আজমি, তাকে যে সেনাবাহিনী থেকে চ্যুত করে রাখা হলো, এখন যে আবার সিদ্ধান্ত হলো তার সমস্ত সমুদায় র্যাঙ্ক ফেরত দেওয়া হবে, শাহেদ ভাই, তাকে আপনি বেতন ভাতা। দুটো না, না, জিনিস আমি গোলায় বলি। ফেলতেছেন। না, না, গোলায় না, না, গোলায় দুটো না। জিনিস। না, আমি এটা শেষ করি, আমি শেষ করি। তাহলে তো এটাও তো দলীয়করণ, যে না দলীয় মানুষকে তার রিওয়ার্ড ফেরত দেওয়া হচ্ছে। আমার কথা হচ্ছে তাকে তো আর অ্যাক্টিভ সার্ভিসে ফেরত আনা হয় না। তার তো বয়স নাই, কিন্তু ওই লোকের তো বয়স আছে। ডিসি কোহিনুরকে কেন ফেরত আনা আসছে, যে এতগুলো বছর সার্ভিস থেকে তাকে আউট করে রাখা হয়েছিল? তাকে কি কোথাও খুব বড় পদায়ন করা হয়েছে বাহিনীতে, তার রেসপেক্ট দিয়ে যে না তুমি সরকারি চাকরি করতা, এইটার সত্য কথা বলার কারণে তুমি বিন ডিসপ্লেসড হয়েছিল, ওকে আমরা এই গভর্নমেন্ট জনগণের সরকার তোমাকে তোমার জায়গায় ফেরত দিলাম। আমি কি ডিসি কোহিনুরকে দলীয়ভাবে কিন্তু এই ফেরত আনছি? সরকারও কি এরকম বহু মানুষের আবার চাকরিচ্যুত করছে না, তা আবার বহু মানুষকে আছে, করে রাখছে না? আছে যে যার তাহলে তো বিরুদ্ধে, সেটাই হলো না যে যার বিরুদ্ধে হত্যাকাণ্ডের যা কিছু অভিযোগ। নতুন, আমরা তো সবই পুরাতন। আমরা কিন্তু মাঝখান দিয়ে একটা অধ্যায় পার হয়ে এসেছি, যেটা ফুয়াদ ভাইও স্বীকার করবেন, যে আমাদের গণঅভ্যুত্থান হয়েছে এবং এই গণঅভ্যুত্থানের অনেক মানুষের হাতে রক্তের দাগ লেগে আছে। আপনি রক্তের দাগ যার হাতে আছে তাকে যদি আপনি পানিশ না করেন, আপনি সোসাইটি কোনোদিন শৃঙ্খলা ফিরে আনতে পারবেন না, কোনোদিন জাস্টিস ফিরে আনতে পারবেন না। দেখতে হবে যাদেরকে আপনি টার্গেট করে বাদ দেওয়া হচ্ছে তার হাতে রক্তের দাগ আছে কিনা। অথবা ধরেন সচিবালয় যে পরিবর্তনগুলি এসেছে, সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা, তাদের হাতে কি রক্তের দাগ লেগে আছে? না, এটা অনেক সময় যে ডক্টর ইউনূসের সময় যে একটা মেস ক্রিয়েট হয়েছে, মেস, আপনাকে পুরো অ্যাডমিনিস্ট্রেশন জামায়াতি মতদর্শের মানুষ দিয়ে ভরে গিয়েছে। স্কুল কলেজের ছেলে মেয়ে যে 3rd ইয়ার পাস করতে পারে না, এক্সাম পাস করতে পারে না, সে আরেকটা মজার প্রশ্ন করি, কোনো গভর্নিং বডির দায়িত্বে বসে গেছে। তো এইগুলোকে তো এইসব আপনাকে তো আপনার গভর্নমেন্ট মেশিনারিজ তো ফাংশনিং করার জন্য আপনাকে যোগ্য লোক বসাতে হবে। এই প্রশ্নটা করে আমরা বিরতিতে যাব। সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার তো নতুন করে কাউকে চাকরি দেয় নাই,
না। তাহলে তারা যে বিভিন্ন জায়গাতে জামাতের লোককে পদায়ন করলো, এই লোকগুলো আগে থেকে সরকারি চাকরিতে ছিল। অবশ্যই সরকারি তার চাকরি মানে আওয়ামী লীগ তো তাহলে দলীয়করণ করে নাই, তারা জামাতের লোককে চাকরি দিয়েছে। না, জামাতের লোকের চাকরি দিয়েছে। ওই যে গুপ্ত শব্দটা এসছে কোত্থেকে, পরিচয় বর্ণ লুকিয়ে রেখে চাকরি করা, বিপ্লব করা, রাজনীতি করা এবং নিজেকে লুকিয়ে ফেলার যে অস্বাভাবিক ক্ষমতা, এটা তো জামায়াত ইসলামী ছাড়া আর কাউকে দেয় না এই পৃথিবীতে ধরনের আল্লাহ গুপ্তকে তাআলা। আপনি মনে করেন যে এই সরকারের মধ্যে থাকতে পারে না? 100% আওয়ামী লীগ যেমন ধরতে পারে নাই, 100% আছে তো। তাহলে এখন ধরেন এই সরকার যাদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছে, এখানে যদি এমন হয় যে এখানে আবার ওরকম জামাতের গুপ্ত বেরিয়ে আসে। আছে তো, কিন্তু আপনাকে দেখতে হবে যে আওয়ামী লীগের যে রাজনৈতিক প্রিন্সিপালস আর বিএনপির রাজনৈতিক প্রিন্সিপালস ত্যাগ না। বিএনপি হচ্ছে বহু মতের দলের গণতন্ত্রের একটা প্র্যাকটিস করে। এখানে ডান, আপনাকে বিএনপি দলটা টিকে থাকে কেন? কারণ যে বাম সে চিন্তা করে যে আমি ওকে বাম দিকে হেলবো, আর যে ডান সে চেষ্টা করে যে আমি ওকে ডান দিকে টানবো। এই দুই পক্ষের টানাটানিতে এই জায়গাটা একটা মিডল জায়গায় থাকে। সো এখানে চশমা খুলে পড়ে গেল, এখানে দুই মানে ডানও আছে বামও আছে। তো ডান যারা তারা গুপ্ত, বাম বলতে ধরেন আছে অনেক মানুষই আছে, কিন্তু তারা যে এখন বিএনপির প্রিন্সিপালকে গিলে খেয়ে ফেলবে এই ক্যাপাসিটি কারণ নাই। কারণ এখানে দুইটা পক্ষই ভিজিল্যান্ট এবং তারা নির্মূলের রাজনীতি করে না। তারা সমাজে বহু পক্ষের মানুষ নিয়ে একটা স্ট্যাটাসকো বজায় রাখার চেষ্টা করে, যেটা তো আওয়ামী লীগের ছিল না। তারা তো নির্মূলের রাজনীতি করতো। সেইখানে নির্মূল হওয়ার হাত থেকে বাঁচার জন্য তারা পরিচয় বর্ণটর্ণ লুকিয়ে সব আওয়ামী লীগ হয়ে গেছে এবং এত বড় আওয়ামী লীগ হয়ে গেছে যে ছাত্রলীগের চেয়েও বড় নির্যাতনকারী হিসেবে অনেক শিবিরের ছেলে মেয়ে পরবর্তীতে বেরিয়ে এসেছে। আরেকটা প্রশ্ন করে বিরোধীদের যাই, সেটা হচ্ছে এই যে যারা গুপ্ত আওয়ামী লীগ হলো, আপনি নিজেই নিজের চশমা, এটা একটা ঘটনা আছে অনুষ্ঠানে। কিন্তু এই যে যারা গুপ্ত, এরা তো আওয়ামী লীগ সেজেছিল। হ্যাঁ, তো এরা যদি বের হয়ে এসে নিজেকে গুপ্ত ঘোষণা দিল আর সবাই মেনে নিল, কারণ এরা তো আওয়ামী লীগের হয়ে অনেক কুকাজের সঙ্গে যুক্ত ছিল, তখন প্রতিবাদ করে নাই, আওয়ামী লীগ সেজে আওয়ামী লীগের সাথেই তাল মিলিয়েছে, তাহলে সেটার জন্য কোনো অপরাধ নাই, মানে গুপ্ত হয়ে থাকার কোনো অন্যায় নাই? না, এটা অপরাধ, অবশ্যই অপরাধ। এই জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে একটা ভিডিও আলোচনা করেছিলাম যে ভয়ঙ্কর হেলমেট বাহিনী কি মানে গুপ্ত ছাত্রলীগ কিনা, এরকম শিবির কিনা। তো এগুলা নিয়ে এবং পরবর্তীতে অনেক ভিডিও বের হয়েছে যে আজকে ডাকসু ইলেকশনে যারাই ম্যাক্স 80% ছেলে মেয়ে দেখা যাচ্ছে যে শিবিরের হয়ে, তারা এই ছাত্রলীগের হয়ে স্লোগান ধরছে, রাজনীতি করছে। এখন এটা এমন হয়ে গেছে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবেন কোথা আর কি। আপনি ইলেকশনের পরে দেখেন, ইলেকশনের আগে সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারতেন না, মনে হলো যে জামাত ইসলাম ক্ষমতায় যাবে, সব বেহেশতে যাবে দাড়ি পাল্লে। নির্বাচন হয়ে গেছে, আমরা যাদের বিরুদ্ধে ওই সময় লড়াই করেছি, ইনক্লুডিং ফরাসি পীর কিংবা ওই নিউ ইয়র্কের পীর, এরা সব ভোল পাল্টে আবার দেখেন যে বিএনপির সবচেয়ে বড় মানে ওয়েলুশার হয়ে গেছে। আমরা এইখানে একজন বলেছিল যে পড়াশোনা করে আসেন, একটা ছেলে বলেছিল এরকম। হ্যাঁ, ওইটাই তো রিপোর্ট খুব ভালো। ওই আলোচনাতে মানে ইয়েতে না, গসিপে যাওয়ার দরকার নাই, খুবই সাবস্ট্যান্সিয়াল রিপোর্ট দিয়েছেন। এর আগেও জনপ্রশাসন নিয়ে অনেকগুলো ভালো রিপোর্ট হয়েছে বাংলাদেশের বিভিন্ন সরকারের সময়। যেটা দরকার, এনফোর্সমেন্ট দরকার, মানে কমিশন করে সময় ক্ষেপণ করা প্রয়োজন নাই। দেখেন, কমিশনের আলোচনাতে আমাদের দুদকের ব্যাপারে বলা হচ্ছে যে এখনো কাউকে অ্যাপয়েন্ট করা হয়নি, কিন্তু আপনি এদেরকে বাদ দিলেন কেন, বাদ দিতে বাধ্য করলেন কেন? কারণ যারা ছিলেন তারা কিন্তু সব বিএনপি ঘনিষ্ঠ মানুষ। যিনি প্রধান ছিলেন তিনি অত্যন্ত সৎযোগ্য মানুষ এবং বিএনপি ঘনিষ্ঠ মানুষ, কিন্তু তিনি এস আলমকে অথবা বাংলাদেশের, তারপরে দেখেন গুম প্রতিরোধ আইন এবং মানবাধিকার বিষয়ক তার একটা কমিটমেন্ট ছিল 31 দফাতে। সেখানে দেখেন গুম প্রতিরোধ আইন বাতিল করে দিয়েছে, মানবাধিকার কমিশনের গঠন প্রক্রিয়ার যে আইন সেটা বাতিল করে 2টা নতুন আইন প্রস্তাব করেছে। এখন প্রস্তাবিত আইনে দেখবেন যে প্রবলেম কোথায়। গুমের অভিযোগটা কার বিরুদ্ধে আসবে? আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আসবে। তদন্ত কে করবে? আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্ত করবে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অধ্যাদেশটা তারা প্রস্তাব করেছিলেন, সেখানে বলা ছিল মানবাধিকার কমিশনের নিজস্ব তদন্ত কর্মকর্তারা এটা তদন্ত করবেন, কিন্তু সেটা বাদ দিয়ে 2009-এর আওয়ামী আমলের যে ফ্রেমওয়ার্ক ছিল সেখানে পাঠিয়ে দিয়েছে আইনটাকে। বলা হয়েছে যে বাদী যিনি, তিনি যদি আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে প্রমাণ করতে না পারেন, তার 5 বছরের সাজা হবে। এখন আপনি চিন্তা করে দেখেন যে আমার ভাই, বাবা, কেউ একজন গুম হয়েছে, আমি সরকারের বিরুদ্ধে অথবা আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মামলা করে প্রমাণ আমি কিভাবে করব? তাহলে কি আমি মামলা করার ব্যাপারে আপনি আমাকে ডিসকারেজ করছেন যে প্রশাসন তো আমাকে হেল্প করবে না, প্রশাসনের বিরুদ্ধে আমি কিভাবে লড়াই করবো, আমাকে 5 বছরের জন্য জেলে যেতে হবে? এই ধরনের ড্রাকোনিয়ান আইন আওয়ামী লীগের সময়ও ছিল না।
আরও বেশি ড্রাকোনিয়ান করেছে। মানবাধিকার কমিশন একই রকম, নিজস্ব তদন্ত কর্মকর্তা, নিজস্ব তদন্ত করবার যে অধিকার ছিল, এই ফ্রেমওয়ার্কটা এখান থেকে উঠায় দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি তো আপনার নিজের ওয়াদাটা বরখেলাপ করছেন। ইতিমধ্যে কমিশনগুলোতে, পিএসসিতে যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আপনি তো ওয়াদা রাখতেছেন না, তাহলে ওয়াদা করলেন কেন? প্লাস হচ্ছে আপনি যদি এক্সট্রিম রিয়েলিটিতে আপনাকে ওয়াদা করতে হয়েছিল এরকম হয়, তাহলে আপনি জাতির উদ্দেশ্যে একটা ব্যাখ্যা দেবেন যে আমি এই দফাটা এই মুহূর্তে আমি এনফোর্স করতে পারছি না, এটার একটা যৌক্তিক কারণ আছে, আপাতত আমি সাসপেন্ড করছি। তো এই যে কাজগুলো করতেছেন, জ্বালানি কাঠামো একই রকম দেখেন, যাকে তাকে আপনি গোপন চিঠি দিয়ে আপনি ব্যবসা দেওয়ার চেষ্টা করছেন। দরকার নাই তো, আমার কোনো কোম্পানি কাজ পাইলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে নীতিমালা করতে হবে। ন্যাশনাল ইন্টারেস্ট কীভাবে সার্ভ করবেন, জনগণের সম্পত্তির মালিকানা কীভাবে আপনি এনশিওর করবেন। আগে যেগুলো আপনি জ্বালানি সেক্টর বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে দিয়েছেন, সেগুলো যে ফাংশন করে নাই, আপনি দিলে পরে এটা বেটার কীভাবে ফাংশন করবে, এটার একটা ব্যাখ্যা দিতে হবে। তো বেটার এনফোর্সমেন্ট, অ্যাকাউন্টেবিলিটি আপনি কোথায় রাখবেন, সেই জায়গাগুলো আমরা স্মরণ করায় দিচ্ছি যে যেন এই পথ ভুল পথে না গিয়ে হোঁচট না খান। শাহেদ আলম, আমরা কিন্তু এটা দেখছি যে সরকার কোনো কোনো ক্ষেত্রে হয়তো বেশ তাড়াহুড়াও করছেন কিছু নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। একটা কথাও শোনা যায় যে সরকারের মধ্যে এরকম একটা চিন্তা ভাবনা আছে যে না পারলে পরে বদল করে দিবে, কিন্তু কাউকে নিয়োগ দিলে 6 মাস 1 বছর তাকে সুযোগও দেওয়া উচিত, এটাও তো একটা কথা। এরই মধ্যে আল কায়েদা নিয়ে জাতিসংঘের যে সতর্কতা, সেটাকে তেমন আমলে না নেওয়ার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন যে তিনি জাতিসংঘের প্রতিবেদন পড়েন নাই, পত্রিকার মাধ্যমে জেনেছেন, আর সতর্কতার বিষয়টাতে আমলে নিচ্ছে না সরকার। তিনি আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতা সম্পর্কে একটা গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এটা বলেছেন। এখন 3টা ব্যাপার রয়েছে। একটা হচ্ছে জাতিসংঘের ফলকার ট্যুর যখন কোনো প্রতিবেদন দেয় সেটাকে খুবই গুরুত্বের সাথে নেওয়া হয়, কিন্তু এটাও তো একটা সতর্কতা। এটার কোনো গুরুত্ব কি আসলেই নাই, বা না নেওয়াটা কি ঠিক হচ্ছে কি না, এটা একটা। আরেকটা হচ্ছে যে এই ধরনের একটা রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রী কি পড়বার কথা না, কারণ এটা তো একটা গুরুত্বপূর্ণ কথা, কিন্তু তিনি বলেছেন তিনি পত্রিকা থেকে জেনেছেন। তার মানে কি সরকারকে অবহিত করার দায়িত্ব যাদের, তারাও কি ঠিকঠাক মতো সরকারকে অবহিত করছেন না, অথবা এই প্রথমে বললেন যেটা হলো যে একটু কারেকশন আছে, ভলকারটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের। হ্যাঁ, কিন্তু উনি তো মানবাধিকারের রিপোর্ট দিয়েছেন। মানবাধিকার না, ওইটাই জাতিসংঘের মানবাধিকার কমিশন সংক্রান্ত। এখন এইটার যে রিপোর্ট, এটা টু বি অনেস্ট এখানে ওভারলুক করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। যখন এটা বলা হয়েছে তখন এইটা যারা দায়িত্বে আছেন তারা এইটা স্ক্রুটিনাইজ করবেন, কেননা এর আগে এরকম একটা বিতর্ক বিষয় ছিল। আমি দেখেছিলাম যে তথ্য উপদেষ্টা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর একটা শব্দের মধ্যে কনফ্রন্টেশন, যে দেশে জঙ্গি আছে আর জঙ্গি নেই। তো সেইখানে আমি একটা নিউট্রাল গ্রাউন্ড থেকে আমি বলেছিলাম, সেই সময় বলছি, এখনও বলছি, যে আপনি সমস্যা নেই বলে সমস্যাটাকে বালিশের নিচে, খাটের নিচে যদি লুকিয়ে রেখে বলেন যে সমস্যা নেই, তাহলে ওইটা আগুন লেগে আপনার ঘর পুড়ে যাবে। আপনাকে যেটা বলতে হবে, অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে। কি সেই অ্যাপ্রোচ? সেটা হলো শেখ হাসিনা 17 বছরে ধরে জঙ্গি দমনের নামে যেই ইনহিউম্যান পলিটিক্সটা করেছে, দাড়ি টুপি দেখলেই মানুষকে তকমা দেওয়া, দাড়ি টুপি থাকা, একটু বেশি নামাজ কালাম পড়া যেন একেবারে অপরাধ হিসেবে গণ্য হতো, শুধুমাত্র জঙ্গি তকমা দিয়ে যে রাজনীতিটা করেছে, আমরা তো ওই রাজনীতির কবর রচিত হয়েছে 5 আগস্ট। কিন্তু তাই বলে জঙ্গি নাই বলাটা এটাও এক ধরনের মানে উদাসীনতা বলে আমি মনে করি। আপনাকে জিনিস যেটা বলতে হবে যে ধর্মীয় উগ্রপন্থার যে মানুষ, তারা সব কালেই ছিল, এখনো আছে, তারা যেন আর বাড়বাড়ান্ত না হয়। আপনাকে শেষ করি, সরকার যে বলছে আল কায়েদার বিষয়ে নাই, কিন্তু আপনাকে এটাও দেখতে হবে ফাত্তা কম্ব্যাট নামক একটা অর্গানাইজেশনের বিরুদ্ধে হ্যাঁ অভিযোগ এসেছিল, সরকার এক বিন্দু দেরি করেছে কিনা ধরতে। আর্মির ভেতরে একজন অফিসারকে, এরা যদি থাকেই তাহলে আবার নাই বলছে কেন না, কিন্তু এদেরকে আপনি আল কায়েদা বলবেন কিনা, নাকি মানে নানান ফরম্যাটে উগ্রপন্থার মতদর্শ সেইটা, নাকি জঙ্গি বলবেন কিনা? বলে নাই, জাতিসংঘ আলাদাভাবে বলেছে এবং একটা প্যারার মধ্যে এটা লিখেছে যে ওই রিপোর্টটার মধ্যে, যে রিপোর্টে বলা হয়েছে যে এদের তৎপরতা বৃদ্ধি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা তো সব জায়গাতেই আছে। আপনাকে এই যে ইসলামিক ডানপন্থার ইনসার্জেন্স, এইটা তো একটা থ্রেট, রিয়েল থ্রেট, কিন্তু এদের যে গ্রাউন্ড, এদের যে হাব, এদের যে হারবার পাকিস্তান, সেই পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে দেখেন কি দহরম মহরম।
ভাই ব্রাদার একসাথে ঘুমায়, খায়, দায়, বাথরুমে যায়, এরকম একটা অবস্থা হয়ে গেছে, ভারতকে চাপে রাখছে। তো আপনাকে দেখতে হবে যে এর মধ্যে পলিটিক্সটা কোথায়, মানে কেন জাতিসংঘ এখন হঠাৎ আল কায়দা নিয়ে কথা বলছে, হোয়াট দে ওয়ান্ট ফ্রম আস, তারা কোনো দেন দরবারের চেষ্টা করছে নাকি, এগুলো অনেক পলিটিক্যালি মোটিভেটেড জিনিস থাকে। জাতিসংঘের কি রাজনৈতিক উদ্দেশ্য থাকে? অবশ্যই আছে, জাতিসংঘ এই যে পলিটিক্যাল অর্গানাইজেশন, কেন থাকবে না? তারা নানান জায়গার নানান এটাকে কি বলে হিসেবে কাজ করে, পলিটিক্যাল কনফ্লিক্ট রেজলিউশনে কাজ করে না। আমাদের জাতিসংঘের শান্তি বাহিনী আছে না, শান্তিরক্ষা মিশন আছে না? হ্যাঁ, কিন্তু সেটা তো এক ধরনের নিউট্রালিটি, তাদের তো পলিটিক্যাল আমি বলছি তো আপনার দেখতে হবে যে তাদের চাওয়ার জায়গাটা কি, তারা কি চায় আমাদের এখানে, মানে তারা হঠাৎ করে এটা, আমি কিন্তু বলছি না যে আল কায়দা নাই, আল কায়দা চাইতে পারে, হ্যাঁ, মানে এই ধরনের মন্তব্য থেকে দিয়ে তারা কি চাইতে পারে আমাদের কাছে? এইটা তারা চাইতে পারে যে, হইতে পারে যে না, তারা আরো এইখানে এটাকে কি বলে, সরকার মানে তাদের মিশনের, মানে সরকার বিব্রত হোক সেটা চায়, যাতে করে সরকার তাদের কথা আরো বেশি শোনে, পশ্চিমা রাষ্ট্রের কথা। এটা তো হইতেই পারে। মানে আমাদের তো একটা ফরেন পলিসিতে যেটা ফুয়াদ ভাই বললেন যে না, আমাদের একটা শিফট আমরা দেখতে পাচ্ছি, সেলফ রিলায়েন্স এবং সেলফ কনফিডেন্সের একটা জায়গা দেখতে পাচ্ছি, যেখানে জিএম কাদের বলছেন যে ভারতের কথা অমান্য করলে বিপদ হবে, সেখানে গভর্নমেন্ট স্ট্রেট বলতেছে যে না, আই নিড মাই, আমার এইগুলো লাগবে, তারপর আমি তোমার কাছে যাব। সো আমরা দেখতে পাচ্ছি এখন এটা নিয়ে আমার স্ক্রুটিনাইজ করতে হবে। আমি এখনই হয়তো স্পষ্ট ব্যাখ্যা আমি দিব না যে কোথায় এটার আছে। আরেকটা প্রশ্ন যেটা করছিলেন, আমাকে বলছিলেন একদম শুরুতে, স্কিপ করে গেছি মনে হয়, ওইটা হচ্ছে যে এই যে দলীয় যে অভিযোগগুলো ফুয়াদ করেছেন বিভিন্ন কমিশন নিয়ে, এবং ফুয়াদ কিন্তু পরিষ্কারভাবে দেখিয়ে বলেছেন, যেমন মানবাধিকার কমিশন, গুম কমিশন, এবং তদন্তের বিষয়টি যে গুম কমিশন আইনে পুলিশের হাতেই বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আগের মতো দিয়ে দেওয়া হয়েছে, এবং 5 বছরের জেলের বিধান রাখা হয়েছে। আমি বলি এই ইস্যুসগুলো, এগুলো যেহেতু এটা ভালো যে এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো হওয়া ভালো। দেশ পরিচালনায় গত 6 মাসে বিএনপির বড় ধরনের কোনো ডিজাস্টার নাই, সুতরাং অপেক্ষাকৃত ছোট বিষয়গুলো সামনে এসে আলোচনার খোরাক যাচ্ছে। কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা উনি বলছিলেন, আচ্ছা আমরা বাংলাদেশ গভর্নরের ডক্টর আতিউর রহমানের গভর্নরেন্স তো আমি দেখেছি বাংলাদেশ ব্যাংকের, সেই আমলে আমার $800 কোটি চুরি হয়েছে কিনা আমার এখান থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে গেছে কিনা, আমরা নো, মোর দ্যান 800 crore মনে হয়, রাইট? ওই যে বিগ বাংলাদেশ বিগ ব্যাংক ইয়ে হলো 100 কোটি টার্গেট করেছিল, $110 মিলিয়ন আর কি, নো 110 বিগ অ্যামাউন্ট, মিলিয়ন, হ্যাঁ বিগ অ্যামাউন্ট। সো আমি সেটা বলছি না, আমি বলার চেষ্টা, 80 কোটি খুঁজে পাওয়া যায় না, কিছু উদ্ধার করা গিয়েছিল। ইটস নট 80, ইটস মোর দ্যান 800। আমি রিকনফার্ম করছি আপনাকে, আপনারা গুগল করে দেখতে পারেন একটু, হ্যাঁ আমরা বিরতির মধ্যে দেখব। 80 কোটি কোনো টাকা না, ডলার, ও 80 কোটি ডলার, আচ্ছা আমি টাকার কথা বলছি, যাই হোক। তো এখন আমরা তো এই স্কলার গভর্নরের আমলে এই ডিজাস্টার দেখেছি, তাই না? আমরা ডক্টর ইউনূসের আমলে যেসব কমিশনের কথা বলছেন, এই যে তাজুল ইসলামের উদাহরণ দিলেন, উনি কি নির্দলীয় ছিলেন? আইসি প্রসিকিউশনের চিফ, এই যে নাবিলা ইদ্রিস গুম কমিশনার, সে কি নির্দলীয়? মানে তারা করলে নির্দলীয় আর অন্য স্কলার করলে দলীয় হয়, এটা এই থিওরিটা কোত্থেকে আসলো? দলীয়র বদলে দলীয় দিলে তো একই রকম হলো না, সেই যা নতুন সেটাই পুরাতন হয়ে গেল না? আপনি দল ছাড়া আপনি মানুষ কোথায় পাবেন? উনি তো, আমরা তো বলছি একটা জায়গায় প্রিন্সিপাল একমত, কিন্তু বাংলাদেশে কি কোনো দলহীন মেধাবী লোক নাই? কিছু কিছু জায়গায় আই ডু এগ্রি অন ইউর পজিশনস, কিছু কিছু জায়গায় গভর্নমেন্ট, এটা তো এমন না যে এটা একটা দলের গভর্নমেন্ট, মানে ইটস এ গভর্নমেন্ট বাই দ্য পিপল ফর দ্য পিপল। সো কিছু কিছু জায়গায় এমন হতে পারতো জাতীয়তাবাদী আদর্শের নির্দলীয় লোক, আদর্শটা আমার ফ্যাসিস্টের আদর্শ না, রাজাকারের আদর্শ না। বিভিন্ন সোর্সে জানা গিয়েছে যে $15 মিলিয়ন মতো সম্ভবত বাংলাদেশ ব্যাংক আরো উদ্ধার করতে পেরেছে, কিন্তু $66 মিলিয়ন খবর এখনো নাই আর কি। তো আমরা একটু তথ্যগত বিভ্রাট হচ্ছিল বলে এটা আমি ঠিক করে দিলাম। ফুয়াদ, এতক্ষণ শাহেদ আলম যেটা বললেন, আপনার তার প্রেক্ষিতে কি বলার আছে? কেননা এটা তো ঠিক যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব আমরা দেখতে পেয়েছি। কিছুদিন আগে একটা নিয়োগ নিয়োগ কথাবার্তা হয়েছে, টেলিভিশনে ডিজি নিয়োগ করা হয়েছে, অনেকেই বলেছেন যে এটা অভিজ্ঞতার ক্ষেত্রে ঘাটতি হতে পারে, এরকম সমালোচনা। যদি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হতেই পারে, এটা তো টিভির ডিজি এমন বিষয় না যেটা। আমি একটু আপনার আগের টপিকটা নিয়ে কথা বলি, যেটা ধর্মীয় উগ্রবাদ নিয়ে আপনি যেটা ধর্মীয় উগ্রবাদ নিয়ে একটা বক্তব্য এসেছে। আমি এটা নিয়ে অনেকবার কথা বলেছি আর কি, যে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের যে আপনার মনিটরিং একটা ইউনিট আছে, তাদের একটা 38তম সভা ছিল, তার রিপোর্টে আসছে, এবং অ্যাটেম্পটিং বলা হচ্ছে যে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের কিছু সেল
ডেভেলপ করবার জন্য নড়াচড়া দেখতে পাচ্ছি। মানে আবার মাথা চাড়া দিয়ে উঠছে। এক্স্যাক্টলি, এবং এটার অ্যাফিলিয়েশনটা হচ্ছে আল কায়েদার ইন্ডিয়ান ব্রাঞ্চ, যেটা এই ব্রাঞ্চের একটা অ্যাফিলিয়েশন। প্রশ্ন হচ্ছে যে ওয়ার অন টেররের যুগে পুরো সময়টা জুড়ে আমরা দেখেছি যে যেখানে খনিজ সম্পদ আছে, যেখানে ভূ রাজনৈতিক স্বার্থ আছে, আপনি সেখানে দেখবেন যে ওখানে ধর্মীয় উগ্রবাদ আছে, ওখানে লাদেনকে খুঁজে পাওয়া যায়, আল কায়েদাকে খুঁজে পাওয়া যায়, তারপর হচ্ছে বগদাদিকে খুঁজে পাওয়া যায়, ইরাকে, লিবিয়াতে খুঁজে পাওয়া যায়। তো এই জায়গাগুলোতে আমাদেরকে একটু ক্রিটিক্যাল হইতে হবে। একটা হচ্ছে একটা সমাজে এক্সট্রিম চিন্তার লোক আছে, এটা হলো ফ্যাক্ট। প্রশ্ন হচ্ছে যে এই ফ্যাক্টের ভিতরে কতটুকু হচ্ছে এন্ট্র্যাপমেন্ট, এটা মাথায় রাখতে হবে। এর সাথে পশ্চিমা গোয়েন্দা সংস্থা বলেন, মোসাদ বলেন, তারা বাংলাদেশে তাদের স্বার্থের সংঘাতে ইন্টারফেয়ার করছেন কিনা, সেল তৈরি করছে কিনা, নড়াচড়া করছে কিনা, এটা যেমন সত্য। এমন কি সম্পদ আছে যেটার জন্য এত অস্থিরতা? ভূরাজনৈতিক স্বার্থ আছে, গ্যাস খুঁজে পাই না, ভূরাজনৈতিক স্বার্থ আছে, জিওপলিটিক্যাল ইন্টারেস্ট আছে, হিউজ ইন্টারেস্ট আছে। আপনি যদি চায়নার গ্লোবাল রিটেনমেন্ট পলিসি দেখেন, পশ্চিমের হিউজ ভূরাজনৈতিক ইন্টারেস্ট আছে। তো সেই জায়গাতে আশেপাশে তো আরো দেশ আছে, তাদেরকে টার্গেট না করে আমাদেরকে কেন? ভিয়েতনাম আছে, না বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে করছে, থাইল্যান্ড আছে, কম্বোডিয়া আছে, এটা আপনি অ্যাক্সেস দেখতে হবে। মিয়ানমার আছে, সাউথ চায়না সি আপনি কোনখান থেকে ব্লক করতে পারবেন, মালাক্কা স্ট্রেট আপনি কোনখান থেকে ব্লক করতে পারবেন, চায়না বিকল্প ইউনান প্রভিন্সের থেকে বে অফ বেঙ্গলের অ্যাক্সেস কোন জায়গা থেকে চাচ্ছে, তারপরে এই আরাকানের উপর দিয়ে চাচ্ছে বিষয়, যেমন এই জায়গাগুলো আছে আর কি, কনফ্লিক্ট স্টেট। তো সেই জায়গাতে ভিয়েতনাম কনফ্লিক্ট স্টেট অলরেডি, হ্যাঁ, সো সরি কম্বোডিয়া, সো এরকম নানান বিষয় আছে। সেই জায়গায় বাংলাদেশ অনেকখানি ডেমোক্রেটিক নেশন এবং অন নেশন, সো এই জায়গা, তো এই জন্য হচ্ছে যে আইপিএস এর ইন্ডিয়ান যে আপনার ইন্ডো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি আমেরিকার আছে, বার্মা অ্যাক্ট আছে, বিভিন্ন কারণে তার এখানে ভূ রাজনৈতিক স্বার্থ আছে। এর সাথে হচ্ছে গণ অভ্যুত্থানের কারণে ইন্ডিয়ান এলিমেন্টটা যোগ হয়েছে। অতএব জেনুইনলি বাংলাদেশ সরকারকে দেখা দরকার যে এইখানে জিহাদ ব্যবসা নামে যেটা চলছে, এই উগ্রপন্থাকে ডিল করবার একটা জায়গা আছে, শর্ত আছে। মানবাধিকার লঙ্ঘনে যাওয়া যাবে না, এটা ওয়ার্ক করবে না। কারণ এমনি একটা প্রশাসনের উপরে গোয়েন্দা সংস্থা একটা আস্থাহীনতা আছে। এই জন্য ওই জায়গাটা খুব ওই জায়গাটা আমাদেরকে মাথায় সিরিয়াসলি রাখা দরকার, এবং আলেম ওলামায়ে কেরামদেরকে ইনভলভ করে এই প্রসেসটাকে হিউম্যানলি আইনের ফ্রেমের মধ্যে ফেলে তারপরে ডিল করতে হবে, এবং ন্যারেটিভকে অ্যাড্রেস করা জরুরি। কোন কোন ন্যারেটিভে সে আপনার তেহরিকে তালেবান পাকিস্তানের জন্য ফাইট করতে যাচ্ছে, একটা অ্যাসাইন্ড এবং ইনিশিয়েটেড ফান্ডেড অর্গানাইজেশনে, পাকিস্তানে গিয়ে বাংলাদেশের বেশ কটা ছেলে মারাও গেছে। তো কেনই এই ট্র্যাপে পড়ছে, এটা যৌক্তিক জায়গাটা কোথায়? এই পুরো জায়গাটা সরকারকে সিরিয়াসলি মাথা নেওয়া দরকার, বিএনপিকে মাথা রাখা দরকার। 1 থেকে 6 তারা কিন্তু এটা সিরিয়াসলি ভালোভাবে ডিল করতে পারে নাই। আগামী 6 মাস তাহলে সরকার কি করবে? সরকার যদি 6 মাস পর পরই এরকম একটা রিপোর্ট দেয় জনগণকে, আগামী 6 মাস তাহলে এটা খুবই প্যাথেটিক। আমি যখন 2009 সালের দিকে যখন না 11 যে সরকার আসলো, সেই সময় আমি তখন বিবিসিতে কাজ করতাম প্রডিউসার ফিক্সার হিসেবে। আমি দেখতাম আমার করেসপন্ডেন্ট, তার নাম ছিল হচ্ছে রোল্যান্ড বার্গ, সে খুঁজতো কোথায় একটা পলিটিক্যাল অভিযোগ আসবে যে বিএনপি জঙ্গিদের সরকার। তা আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, আমি একদিন গাড়ি চালাতে চালাতে যাচ্ছি, আমরা একটা অ্যাসাইনমেন্ট কভার করতে, জাহাঙ্গীর কবির নানক একটা জনসমাবেশে অভিযোগ করলেন যে বিএনপি খালেদা জিয়া হচ্ছে জঙ্গিদের মাতা। জাহাঙ্গীর কবির নানক তখন 4র্থ শ্রেণীর রাজনৈতিক নেতা, কিন্তু তার ওই বক্তব্যটাকে পিক করলো বিবিসি। আমি তখন কাজ করি বিবিসি নিউজে, ওটা এখন ইন্টারন্যাশনাল নিউজ হলো যে বাংলাদেশে বিরোধী দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে সরকারি দলের প্রধান হচ্ছে জঙ্গিদের মাতা। তখন জঙ্গি শব্দটা খুব পপুলার ইন্টারন্যাশনালি। তো আপনাকে দেখতে হবে যখন বিএনপি ক্ষমতায় থাকে না, তখন জঙ্গি শব্দটা রাজনৈতিক একটা ন্যারেটিভ যখন থাকে তৈরি হয়, এবং এটার সাথে ইন্ডিয়ান এলিমেন্টস আছে, আওয়ামী লীগের এলিমেন্টস আছে, এবং সাথে ইন্টারন্যাশনাল পলিটিক্সও ছিল সে সময়। তো সেই জায়গায় বিএনপি এখন ক্ষমতায় আসছে, জঙ্গি শব্দটা নিয়ে নাড়াচাড়া ইন্টারন্যাশনাল পলিটিক্স হবে। এইটা বিএনপিকে ডিল করতে হবে স্মার্ট পলিটিক্স দিয়ে, স্মার্ট ন্যারেটিভস দিয়ে। সেইটা তারা করতে পারতেছে কিনা, এই জায়গায় আপনি প্রশ্ন তুলবেন। কিন্তু এই পলিটিক্স যে হবে, এটা আপনাকে মাথায় নিয়ে আগাইতে হবে। তার আরও একটা বড় কারণ হলো বিএনপির যে রাজনৈতিক সহযোগী যারা আছে বর্তমানে, যারা আছে, যেমন জামায়াত ইসলামী, আমি বললে অত্যুক্তি হবে কিনা আমি জানি না, কিন্তু জামায়াত ইসলামীর চিফের নিজের ছেলে, তার আচার আচরণ নিয়ে কথা আছে যে সে তার কোন গ্রুপের সাথে তার চলাফেরা, আওয়ামী লীগের আমলে গ্রেপ্তারও হয়েছে। জামায়াত ইসলামী হয়তো নিজের প্রবলেম না, আমি বলি 1 মিনিট, জামায়াত ইসলামী নিজে প্রবলেম না, কিন্তু জামায়াত ইসলামী যেই মানে
পানি যদি আমি ধরি জামাত ইসলাম যেই গ্লাসে থাকে ওইটা যদি সেফও হয় ওদের আতদর্শ, কিন্তু ওই পানির যে উপচায়ে যে পড়ে নিচে, এই নিচে অনেকগুলো পিরানহা বসবাস করে। অর্থাৎ জামাত ইসলামের ইসলামী রাজনীতির ছাতার নিচে অনেকগুলো পিরানহার বসবাস আছে। এই পিরানহাগুলো হচ্ছে এক্সট্রিম আইডিওলজির, এবং তারা ওই ইসলামী পলিটিক্সের লেবাসে ছায়া খোঁজার চেষ্টা করে। সেই জায়গাগুলোতে যদি জামায়াত ইসলামী বিগ পলিটিক্যাল পার্টি হিসেবে নিজে সচেতন না হয়, এবং আমাদের যেসব আলেম ওলামা আছে, আমাদের হেফাজতে ইসলামের হুজুর আছে, মুরব্বী আছেন, আরও অনেকেই আছেন, ওনারা যদি নিজেরা